আমি এমন একজনের কথা আপনাদের সামনে বলতে বসেছি, যার কথা যদি বলি, তাকে যদি বীর বলি, তাহলেও তার অনেক ফলোয়ার আছে, আপনারা কেউ এটা ছোট করে দেখবেন, দেখার নাই, তারা বলবে যে হ্যাঁ তিনি বীর। আর তার যদি কিছু সমালোচক থেকে থাকে, অথবা কিছু অন্ধ গোষ্ঠী বাংলাদেশের, ওই মবস্টাররা, জুলাই যোদ্ধা নামে যেই টাইপের লোকগুলা গত 18 মাস এই দেশটাকে ছারকার করে খেয়েছে, মানে জুলাই যোদ্ধা সার্টিফিকেটটা পিঠের মধ্যে গিয়ে, এই টাইপের লোকগুলার একটু অ্যালার্জি লাগতে পারে। আর না হলে তিনি কোনো কবি না, সাহিত্যিক না, এমন কোনো ইতিহাস গড়া রাজনীতিবিদ না, আবার ইতিহাস গড়েননি সেটাও বলা যাবে না। সে লোকটি বাংলাদেশে একজন সিম্পল ব্যারিস্টার ছিলেন। সেই সিম্পল ব্যারিস্টার থেকে আস্তে 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 সামাজিক কাজে সম্পৃক্ত হতে হতে তিনি হচ্ছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন ক্ষমতায় গেছে না, আমার জানাশোনা, আমি তো 18টা বছর তো বিএনপি বিট করেছি, এটা তো সত্য। বিএনপির রন্ধ্রে রন্ধ্রে চলার সৌভাগ্য হয়েছে বা সুযোগ হয়েছে। বিএনপির বহু ঝড় তুফান ঝাপটা সাংবাদিক হিসেবে মাঠে থাকার কারণে আমাদের উপর দিয়ে গিয়ে বিএনপির কাঁধে পড়েছে। এইটা যেরকম সত্যি তেমন সত্যি, সেই দায়িত্ব নিয়ে বলছি, বিএনপির অনেক মানুষজন, বিএনপি ঘরানার অনেক মানুষজন, বিএনপির সাথে জোটে থাকা অনেক মানুষজন ব্যারিস্টার সাইদুল হক সুমনের এই তার বিরুদ্ধে যেই অভিযোগগুলা, যে রহস্যময় কিম্ভূত টাইমের অভিযোগ, এই অভিযোগগুলা বিশ্বাস করেন না এবং ব্যারিস্টার সাইদুল হক সুমনের মুক্তি চান। তাকে নিয়ে একটি খবর আগে আপনাদেরকে আমি একটু জানিয়ে নিই। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির SCBA 2026-27 মেয়াদের নির্বাচন আগামী 11 ও 12 মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বর্তমানে কারাগারে বন্দী থাকলেও তার সমর্থকরা প্রচারণায় সরব ভূমিকা পালন করছেন। ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারণায় তাকে অকুতোভয় জননেতা হিসেবে উল্লেখ করে বলা হচ্ছে, হত্যা, জেল জুলুম, লুণ্ঠন এবং মব জাস্টিসের বিরুদ্ধে তিনি এক প্রতিবাদী কণ্ঠস্বর। সমর্থকদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকেই তিনি আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার লড়াইয়ে নেমেছেন। 2024 সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে আছেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান। এই বাংলাদেশে আজকে আমি তামিমের একটা ইন্টারভিউ দেখছিলাম। তামিম তার ইন্টারভিউতে শক্তভাবে বলছে, অন্যান্য অপরাধ সম্পর্কে জানি না, কিন্তু বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা, তারা দুজন হত্যাকাণ্ড ঘটাতে পারে, এটা তামিম বিশ্বাস করেন না। বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে কতজন আছে এটা বিশ্বাস করে? শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশকে 18 মাসে শুষে লুণ্ঠন করে খেয়ে এখনো কত রকম ষড়যন্ত্র করছেন কিনা কেউ অলফ করে বলতে পারবেন না। সেই লোকের সার্কেল ছাড়া আর কি কেউ বিশ্বাস করে যে ক্রিকেটার সাকিব, মাশরাফি তারা হত্যাকাণ্ড করতে পারে? আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সেগুলোতে ডকুমেন্ট আছে, সার্চ দিলে আপনারা পাবেন। আমি সাকিব আল হাসানকে মনুষ্য হিসেবে মনুষ্যত্বের জায়গা থেকে আমি সম্মান করি না, কিন্তু তার ক্রিকেটের জায়গা ভিন্ন। তার রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হতে পারে, এতে নিয়ে আমার কোনো দ্বিমত নাই। সে রাজনীতিতে গেল কেন, এটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। ক্রিকেটার সম্মানের জায়গায় থাকবে, সেটা ভিন্ন আঙ্গিক, কিন্তু তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া, সেরকম ব্যারিস্টার সাইদুল হক সুমন, আপনি যদি বলেন তার অপরাধ সে 24-এর নির্বাচনে গেল কেন, 24-এর নির্বাচনে সেটা আওয়ামী লীগ থেকে যায়নি। সে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের প্রায় 4বারের সংসদ সদস্যকে সে হারিয়ে জনরায়ে, জনভোটে সে নির্বাচিত হয়ে এসেছিল। এবং কিভাবে নির্বাচিত হয়েছিল? বিপুল ভোটে। এবং এমপি গিরি যাকে বলে বাংলা ভাষা, আমরা এমপি গিরি যেটাকে বলি, এমপি গিরির একটা নতুন রূপ সে দেখিয়ে দিয়েছিল। যে এমপি গিরি মানেই অহমিকা, দম্ভ না, এমপি গিরি মানেই টেন্ডারবাজি, লুণ্ঠন না। সে যে কয় মাস এমপি ছিল, অন্যান্য এলাকায় যে ট্রেডিশনাল এমপি গিরি দেখা গেছে, ওই সেই মাধবপুর চনারঘাটে সেই ট্রেডিশনাল এমপি গিরি দেখা যায়নি। এইরকম মানুষগুলোকে, এরা যদি আওয়ামী লীগ হয়, ব্যারিস্টার সুমন কিন্তু যুবলীগ থেকে বহিষ্কৃত নেতা ছিল, তারপর এই টাইপের যদি আওয়ামী লীগ হয়, সে আওয়ামী লীগের কথাই তো বলা হয়। এরা যদি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ হয়ে থাকে, তাহলে সে আওয়ামী লীগ রাজনীতি কেন করতে পারবে না? সে আলোচনাটাই তো এখন হয়। সেই ব্যারিস্টার সাইদুল হক সুমন
সেই ইউনূস সরকারের সময় সে কিন্তু জামিন পেল না, শেষ পর্যন্ত তার জামিন হলো না। এখন জামিন হবে কি হবে না আমরা জানি না, তার জামিনের লড়াই কোন পর্যায়ে আছে আমরা তার খোঁজ খবর কিছু নিয়েছিলাম, সেটাও খুব যে স্মুথ রেখেছে ইউনূস সরকারের সময় চেষ্টা হয়েছে। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বিএনপির সঙ্গে পলিটিক্স করেছেন, ঘনিষ্ঠভাবে পলিটিক্স করেছেন এরকম বেশ কিছু মানুষজন, তারা যে কয়জনকে নিয়ে আলোচনা করতেন, যে কয়জনকে নিয়ে বিভিন্ন জায়গায় সুপারিশ তদবির করেছেন, ইভেন বিএনপির শীর্ষ মহল পর্যন্ত যোগাযোগের চেষ্টা করেছেন, সেই কয়জনের মধ্যে ব্যারিস্টার সাইদুল হক শিমুল ছিল। ওই তার সেই যোগ্যতা থেকে যে সে ওই যে আওয়ামী লীগ আমরা দেখে মনে করেছি এই আওয়ামী লীগের ক্ষমতা থেকে পরিবর্তন হওয়া প্রয়োজন, এই আওয়ামী লীগ আর দেশের শাসনে থাকার প্রয়োজন নাই, সেই আওয়ামী লীগের বাইরে মূল আওয়ামী লীগ যেটা, সেই চরিত্রটা দেখা যায় বলেই তাদের পক্ষে কিছুটা হলেও তাদের বিরোধী শিবিরের সমর্থন ছিল। ব্যারিস্টার সাইদুল হক সুমন বারের নির্বাচনে, সুপ্রিম কোর্টের বারের নির্বাচনে কি করবেন না করবেন এটা নিয়ে আমি অত একটা আগ্রহী না। তবে এখন বিএনপি সরকার ক্ষমতায় এসছে, তারা নতুন রাজনীতির কথা বলে, নতুন ভাবে দেশ গঠনের কথা বলছে। আমরা স্বাগত জানিয়েছি নতুন সরকারকে, নতুন সরকারের সফলতা চাই এবং নতুন সরকার সফল হোক, শতভাগ চাই একটা স্থিতিশীল বাংলাদেশের জন্য। সেই সরকার এই বিষয়গুলো কিভাবে ডিল করে সেটাই এখন দেখার বিষয়। নিঃসন্দেহে অনেকের কাছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় লাইভে আসতে বাধ্য হলাম বা এলাম আর কি আপনার সাথে বিষয়টি শেয়ার করার জন্য। আপনারা নিশ্চয়ই এর মধ্যে অনেকেই জেনে গেছেন খবরটি যে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে যে সরানো হবে এই বিষয়টি আমরা গুঞ্জন আকারে গত কয়েকদিন ধরে শুনছিলাম। তার কাছে গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন ছিল, কিন্তু তিনি একেবারেই অস্বীকার করেছেন যে না, এই ধরনের কোনো কথাবার্তা তার কানে এখনো পর্যন্ত আসেনি। তবে শেষমেশ সোমবার আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এটা পাবলিক করা হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে যে চিফ প্রসিকিউটরের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে অভিষিক্ত করা হয়েছে অ্যাডভোকেট আমিনুল ইসলাম, যিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী হিসেবে কাজ করেছেন আর অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় তিনি কাজ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো, কি কারণে, এর পিছনের বিষয়গুলো আসলে কি। দেখুন, শুরু থেকে বলে আসছি, তাজুল ইসলামের এই যে নিয়োগ চিফ প্রসিকিউটর হিসেবে আইসিটিতে, এটি স্রেফ বিশেষ উদ্দেশ্য প্রণোদিত জায়গা থেকে এটি হয়েছে এবং অনেক দিক থেকেই এটি কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়। তাজুল ইসলাম শুধু যে এই কারণেই মানে বাদ পড়লেন, তার যে নিয়োগ ছিল চুক্তিভিত্তিক সেখান থেকে বাতিল করা হয়েছে বিষয়টি তা নয়, আরো অনেক কারণ। তিনি এই যে চিফ প্রসিকিউটরের পদ, এটিকে ব্যবহার করে প্রভূত ক্ষমতার, অসীম ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিলেন। চিফ প্রসিকিউটর মানে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদটি আপনারা জানেন যে হাইকোর্টের যিনি অ্যাটর্নি জেনারেল থাকেন তার সম মর্যাদার পদ, একই ধরনের সরকারি সুযোগ সুবিধা ভোগ করে থাকেন, একই ধরনের স্ট্যাটাস। তো এই তাজুল ইসলামের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের পর এক নানান বিষয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছিল, শুধু দেশের মধ্যে নয়, তার কারণে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটি বাইরেও, দেশের বাইরেও বিভিন্ন অঙ্গনে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছিল। প্রথম কথা হচ্ছে যে এই ট্রাইব্যুনালে কেন শেখ হাসিনার বিচার অনুষ্ঠিত হচ্ছে, বিচার প্রক্রিয়া চলছে, সেই প্রশ্ন অনেকেই তুলেছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার কাজ এখানে হচ্ছে, কোনোটি রায় দেওয়া হয়েছে এবং 24শে গণঅভ্যুত্থানে 5 আগস্টের আগে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে বা যারা আহত হয়েছেন, এইসবের কারণে শেখ হাসিনার বিচার এখানে হচ্ছে। আমার কথা হচ্ছে, বা অনেকের এই কথা, যে শেখ হাসিনার যদি সত্যিই গণঅভ্যুত্থানে নিহতদের কারণে বা গণঅভ্যুত্থানের আগে ছাত্রদেরকে গুলি করার নির্দেশ দিয়ে থাকেন, সত্যি সত্যি যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে শেখ হাসিনার বিচার বা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার এই ট্রাইব্যুনালের চেয়ে আরো 10 গুণ শক্তিশালী বিশেষ কোন ট্রাইব্যুনালে হতেই পারে, কেউ আপত্তি করবে না। কিন্তু এই ট্রাইব্যুনালে কেন স্রেফ প্রতিহিংসার জায়গা থেকে? আমি একটু বলে নিই, চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার আরো অনেক কারণ আছে। আমি যে বিষয়টি এখন বলছি সেটির কারণেই যে বিএনপি সরকার
তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে তা নয়, আরো অনেক কারণ আছে। তারপরে এটি একটু আগে বলে নেই যে এই ট্রাইব্যুনাল শুরু থেকেই বিতর্কিত হয়ে পড়েছে, অন্তত 5 আগস্টের পর থেকে। কথা হচ্ছে, এই বিষয়টি আমরা সবাই জানি, আইসিটি গঠিত হয়েছিল 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য, যার নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যেহেতু 71-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছে, সেখানে মানবতা বিরোধী অপরাধ বলতে যা বোঝায় সব ধরনের কার্যক্রম ঘটেছে। আমাদের লাখ লাখ মা বোনদের সম্ভ্রমে নেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, অগ্নিকাণ্ড ঘটনা তো মুহুর্মুহু ঘটেছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, গণহত্যা সংঘটিত হয়েছে। তো দুই দেশের মধ্যে সংঘটিত যুদ্ধে এইসব ঘটনা ঘটেছে, যার কারণে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদি সত্যি সত্যি শেখ হাসিনা নির্দেশ দিয়েও থাকেন হত্যাকাণ্ডের জন্য, সেটি কোন পর্যায়ে আন্তর্জাতিক অপরাধের সংজ্ঞায় পড়ে? এটা নিজ দেশের মধ্যে নিজ দেশের মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমি তর্কের খাতিরে বলছি, যদি দিয়েও থাকেন নির্দেশ, তাহলে কেন এখানে হলো স্রেফ প্রতিহিংসা জায়গা থেকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ নেতাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গোলাম আজম থেকে শুরু করে মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা। কে শুরু করেছিলেন? শেখ হাসিনা এই বিচার কার্য শুরু করেছিলেন। এই কারণে শেখ হাসিনাকে এই ট্রাইব্যুনালে বিচার করতে হবে, মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। শুরু হলো তাই, যার বিচার প্রক্রিয়া কোনোভাবে এই ট্রাইব্যুনালের মধ্যে যায় না, আমাদের কমন সেন্সিটি পড়ে। এবং এই বিষয়ে কথা বলতে গিয়ে আমাদের মুক্তিযোদ্ধা সবার শ্রদ্ধাভাজন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ছিলেন, বা এখন যিনি এমপি হয়েছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি তো এই প্রশ্নগুলো তুলেছিলেন। এই প্রশ্নগুলো তুলেছিলেন বিধায় তাজুল ইসলাম যে প্রভূত ক্ষমতার অধিকারী হয়ে উঠেছেন, তার প্রমাণ হিসেবে আমরা তো অ্যাডভোকেট ফজলুর রহমানের বিষয়টি সামনে আনতে পারি। অ্যাডভোকেট ফজলুর রহমান এই ধরনের মন্তব্য করেছিলেন বিধায় তাকে, তার মতো মুক্তিযোদ্ধাকে এই ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হয়েছে। তিনি নাকি আদালত অবমাননা করেছেন। এবং এই তাজুল ইসলাম, তিনি তো জামায়াতের শীর্ষ নেতাদের যখন মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার কার্য সম্পন্ন প্রক্রিয়া চলছিল, তিনি জামায়াতের আইনজীবী ছিলেন, মূল আইনজীবী। এবং কোন কোন জামাত নেতার বিচার কাজ তো এখনো পর্যন্ত চলমান এই ট্রাইব্যুনালে 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে। তো জামাতের মূল আইনজীবী হওয়া সত্ত্বেও তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী আবার কিভাবে হন? এখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়। সো এখানেও একটি প্রতিশোধ যে জামাতের ব্যক্তি এই আদালতের চিফ প্রসিকিউটর হবেন, এবং সেই আদালতেই যেই আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচারের শুরু করেছিল, যে আদালতে, সেই আদালতে শেখ হাসিনাকেই সেই আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার করতে হবে, সেটা স্পষ্ট। এবং দেখুন, যখন জামায়াতের নেতাদের বিচার চলছিল যুদ্ধাপরাধের দায়ে, তখন তাদের মূল আইনজীবীর মূল পরামর্শক হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। সেই টবি ক্যাডম্যানকে আওয়ামী লীগ কাজ করার অনুমতি দেয়নি। পরবর্তী যখন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলো 5 আগস্টের পরে 2024-এ, তখন তাকে নিয়োগ দেওয়া হলো চিফ প্রসিকিউটর, রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটরের মূল পরামর্শক হিসেবে তিনি কাজ করা শুরু করলেন। কিন্তু টবি ক্যাডম্যানও এই তাজুল ইসলামের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড এবং এই আদালতের বিচার কাজ যেভাবে পরিচালিত হচ্ছে, প্রসিকিউশন টিম যেভাবে কাজকর্ম করছে, সেই সম্পর্কে নানান ধরনের প্রশ্ন তুলেছেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার দাবি তুলেছিলেন। তার কথাবার্তা ইউনূস সরকার আমলে নেয়নি। এই সাবেক চিফ প্রসিকিউটর, এখন তো সাবেক বলতেই হবে, তার নিয়োগ বহাল নেই। তাজুল ইসলামও তার কথাবার্তা কোনো প্রকার কর্ণপাত করেননি, যার কারণে টবি ক্যাডম্যানের যে নিয়োগ ছিল 1 বছরের জন্য 2024 নভেম্বর থেকে 2025 নভেম্বর, পরবর্তীতে তার নিয়োগের মেয়াদটি বর্ধিত করতে চাইছিল ইউনূস সরকার। তিনি রাজি হননি। তিনি জানিয়ে দিয়েছেন, না, আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। কেন? তিনিও তো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী। তিনি এখানে মামলায় যুক্ত হয়ে
চিফ প্রসিকিউটরের সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছেন যে কত বিতর্কিত কর্মকাণ্ড এখানে সৃষ্টি করা হচ্ছে। অতএব তিনি জানেন যে এর সাথে থাকলে তার নিজের পেশাগত জীবনেও নানান ধরনের প্রশ্নের সৃষ্টি হবে, তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়বেন। অতএব তিনি আর এখানে কাজ করতে চাইলেন না। এই চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে আসামি পক্ষের উপর প্রভাব বিস্তারের অনেক ধরনের অভিযোগ রয়েছে, অনেক ধরনের অভিযোগ। তার যিনি সহযোগী হিসেবে কাজ করেছেন তিনি কোনো কোনো ক্ষেত্রে একেবারে রাজ সাক্ষী হয়ে নানান ধরনের কথা লিখেছেন। আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, মোটা অঙ্কের আর্থিক লেনদেনের। যে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তিনি যে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছে সেখানেও নাকি নানান ধরনের যোগ সাজস, নানান ধরনের লেনদেন সংঘটিত হয়েছে। এবং এই তাজুল ইসলাম তো নিজে জামাত করতেন। যখন জামাতের কোনো কোনো সাবেক ছাত্রনেতা বেরিয়ে এসে এবি পার্টি গঠন করলেন, সেই এবি পার্টিতে এলেন তাজুল ইসলাম। যখন তিনি চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ লাভ করলেন, সেক্ষেত্রে তিনি এবি পার্টিতে পদত্যাগ করে এই দায়িত্বে আসেন, রাষ্ট্রীয় দায়িত্বে। কথা হচ্ছে যে এই তাজুল ইসলামকে নিয়ে বিতর্কে শেষ ছিল না। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগ রয়েছে, বিচার হতেই পারে। কিন্তু একজন চিফ প্রসিকিউটর যিনি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায়, তিনি যদি মন্তব্য করেন যে এই জিয়াউল হাসান 1000-এরও বেশি সহস্রাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সহস্রাধিক গুম করেছেন, 1000-এর হিসেব তার জানা আছে? কয়টি সংখ্যা মিলে 1000 শব্দ হয়? 1000 মানুষকে হত্যা করতে গেলে, গুম করতে হলে কি পরিমাণ সময়ের প্রয়োজন হয়? সকাল বিকাল রাতে, খাওয়ার আগে খাওয়ার পরে, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগে গুম করেছেন জেনারেল জিয়াউল হাসান। আমি জিয়াউল হাসানকে দোয়া তুলসী কথা বলছি না, আমি তার সম্বন্ধে কোনো ধরনের মন্তব্য করতে চাই না। তিনি অপরাধী হয়ে থাকলে বিচার পাবেন, তিনি নির্দোষ হয়ে থাকলে তিনি খালাস পাবেন। কিন্তু এই যে চিফ প্রসিকিউটর যে সব মন্তব্য করেছেন, মানে কোথায় নিয়ে গেছে এই ট্রাইব্যুনালকে? ইচ্ছাকৃতভাবে এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করা। যুদ্ধাপরাধের বিচার হয়েছে, হ্যাঁ, যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে অস্বচ্ছতা ছিল, স্বীকার করছি। কিন্তু তিনি যা গত 1.5 বছরে করেছেন তাজুল ইসলাম, তাতে তার শাস্তির পাওনা ছিল। বিশেষ করে তারেক রহমান অ্যাকশনে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, যেসব জায়গায়, যেসব গুরুত্বপূর্ণ পদে জামাতের লোকজন দখল করে বসে আছে, সেই জায়গাগুলো উনি সাফ করবেন। আমার মনে হয় এগুলো হোমওয়ার্ক করা ছিল তারেক রহমানের, খুবই স্বাভাবিক। সেই অনুযায়ী তিনি কাজ করবেন। অবশ্যই অবশ্যই কথা আমাদেরকে বলতে হচ্ছে, তারেক রহমান যদি একজন সেক্টর কমান্ডারের সন্তান হিসেবে, একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে এই দিকগুলো খেয়াল না রাখেন, নিশ্চয়ই তাকেও মানুষ প্রত্যাখ্যান করবে। মানুষে দেশের নিরঙ্কুশ জনগোষ্ঠী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, মানুষের ভোটের মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় এসেছেন। অন্তত তাকে, তার দলকে মনে রাখতে হবে যে বিএনপিও একজন সেক্টর কমান্ডারের হাতে গড়া দল, একজন মুক্তিযোদ্ধার হাতে গড়া দল। শেখ হাসিনার বিচার হচ্ছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হচ্ছে এই ট্রাইব্যুনালে, এই জন্য বিএনপিকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমি সে কথা বলছি। ব্যক্তি পর্যায়ে তাজুল ইসলাম যেসব বিতর্কিত কর্মকাণ্ডের সৃষ্টি করেছেন, তাকে এখান থেকে সরিয়ে দেওয়াটা অনেকখানি ফরজ ছিল। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।